বন্যা পরিস্থিতির অবনতি, পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় চরম দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। চট্টগ্রাম মহানগরীর প্রায় সব রাস্তায় ক্ষতিগ্রস্ত। সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তে চাপের মুখে রুনির পরিবার। র্যাবের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ, অস্বীকার র্যাব কর্মকর্তার। গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মার্কিন মহিলা সিনেটরদের চিঠি। সামাজিক ব্যবসার মাধ্যমে পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকবে না, ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম, রিয়াজ হাফিজ। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। আগামী 3 দিন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হবে না, বরং প্রধান প্রধান নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে সিলেট, সুনামগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিকে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় চরম উদ্বেগের মধ্যে জীবনযাপন করছে বিভিন্ন জেলার পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী। সিলেটে সুরমা অববাহিকার 5টি উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কুশিয়ারা অববাহিকার 6টি উপজেলায় আরও অবনতি হয়েছে। এখন পর্যন্ত বেশ কিছু আশ্রয়কেন্দ্রে ত্রাণ দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। আর আশ্রয়কেন্দ্রের বাইরে এখনো হাজারো মানুষ রয়েছে সাহায্য বঞ্চিত। পানিবন্দী বর্তমান কিছু জৈন্তাপুরে আছে, কিছু আছে আসামপাড়া আশ্রম করবে, কিছু আছে গাইবান্ধায় 4 উপজেলার প্রায় 80,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তীব্র ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি এলাকা। গৃহহারা হয়ে পড়েছে 1,500 পরিবার। সহায়তার জন্য আবেদন করা হলেও মিলছে না কিছুই। আমরা খুব কষ্টে আছি, জামালপুরে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিনাডুলি ইউনিয়ন। পানির নিচে তলিয়ে আছে বসতবাড়ি সহ শত শত একর ফসলি জমি। বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে গেছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সিরাজগঞ্জে নতুন করে 30টি গ্রামের 1,500-এরও বেশি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বানভাসী মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় ওয়াবদা বাঁধে। অন্যদিকে শহররক্ষা বাঁধে ধসের আশঙ্কায় আতঙ্কে রয়েছে শহরবাসী। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির নেই কোনো উন্নতি। ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবকটি নদীর পানি বেড়েই চলেছে। এদিকে রাজবাড়িতে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। চাঁদপুর শহররক্ষা বাঁধের প্রায় 5 কিলোমিটার এলাকায় পদ্মা, মেঘনা, ডাকাতিয়া ও ধানগোদা নদীতে সৃষ্টি হয়েছে প্রচণ্ড ঘূর্ণিস্রোত। এদিকে আগামী 3 দিনে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে না বলে জানালেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা। আগামী 48 ঘন্টায় ব্রহ্মপুত্র, ধরলা, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার কথাও জানান তিনি। সারা বাংলাদেশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সবগুলো নদ নদীতে 73টা পয়েন্টে বন্যা মনিটর করা হয় নিয়মিত। তার মধ্যে 13টা স্টেশন বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, উত্তর পূর্ব এবং উত্তরবঙ্গ মিলে। উত্তরবঙ্গে যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা মিলে 6টা স্টেশনে পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং উত্তরবঙ্গে এই যমুনা অববাহিকা এলাকায় আগামী 3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আমরা আশঙ্কা করছি। বন্যা দুর্গতদের মধ্যে এখনই বিশুদ্ধ পানি ও খাবারের ব্যবস্থা করা না গেলে আরও ভয়াবহ রূপ নেবে পুরো পরিস্থিতি। তাই সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন বন্যা কবলিত মানুষেরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একসময় ঘরবাড়ি, জমি, উঠান সবই ছিল। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সব হারিয়ে ঠিকানা এখন আশ্রয়কেন্দ্রে অথবা রাস্তার পাশে। কিন্তু সেখানেও মিলছে না প্রয়োজনীয় সুযোগ সুবিধা। ত্রাণ সামগ্রী না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বানভাসী এই মানুষগুলোকে। কক্সবাজার প্রতিনিধি আবু তাহেরের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ছোট্ট অবোধ শিশুগুলো ছোট বয়সে দেখছে জীবনের যুদ্ধ। খাবার নেই, পানি নেই, নেই নিজের সেই ছোট্ট বাড়িটা। বন্ধ হয়ে গেছে প্রিয় স্কুলটাও। অথই পানিতে তলিয়ে গেছে খেলার মাঠটা। আর তাই আশ্রয় কেন্দ্রে মার কাছে বসে অপেক্ষা, কখন পাবে একটু খাবার। অনিশ্চিত জীবন নিয়ে শঙ্কিত অভিভাবকরা। 3 দিন ধরে আর স্কুলের মাঝে আয়ের তালা করবো তাকে দিয়ে আর কোনো মেম্বার চেয়ার মানে তালাশ না করে। বিষয় ফার্স্টবার দিয়ে হারানো যায় না, রুটি বা একটু তাড়াতাড়ি করে চেক আপ করে আমরা কাজ করে ফেলবেন। আর কক্সবাজারে পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। বৃষ্টি না হয় বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বন্যার্ত মানুষদের। অনেক পরিবারে গত 3 দিন ধরে জ্বলেনি চুলো। সরকারের তরফ থেকে ত্রাণ বিতরণ করা হলেও চাহিদার তুলনায় খুবই কম বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এখানে যেখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, সে জায়গায় আমার মনে হয় আরো অনেক বেশি ত্রাণের প্রয়োজন। তবে ত্রাণ সামগ্রী পর্যাপ্ত বলে জানিয়েছে জেলা প্রশাসক। আমরা পর্যাপ্ত ত্রাণ সাহায্য পেয়েছি।
ইতিমধ্যে 539 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 30 লক্ষ নগদ টাকাও দেওয়া হয়েছে। শিগগিরই উদ্যোগ না নিলে বানভাসী এই মানুষগুলোই হয়তো পরিণত হবে ছিন্নমূল উদ্বাস্তুতে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গত কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম শহরের 41টি ওয়ার্ডের সবকটি গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংকট কাটাতে খুব দ্রুত কাজ করা হচ্ছে বলে জানালেন চট্টগ্রামের মেয়র। এদিকে টানা বৃষ্টি এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসা বাণিজ্যেও মন্দাভাব নেমে এসেছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন জসিম জুয়েল, সঙ্গে ছিলেন বিভাগীয় প্রতিনিধি রিয়াজ হায়দার। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে 2/3 এলাকা তলিয়ে যাওয়ার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রামের সাধারণ মানুষ। এতে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হওয়া সহ দুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পানিতে জলবদ্ধ হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের অনেক পরিস্থিতি খারাপ হয়ে গেছে। সবাই গরিব গুণে কষ্ট বুক করতেছে। আমাদের হাজার হাজার টাকা নষ্ট হয়েছে, মালও ভিজে গেছে। সিটি মেয়র বললেন, অতিরিক্ত বৃষ্টি আর জোয়ারের কারণে অন্য যে কোনো বারের তুলনায় এবারের ক্ষতির পরিমাণ একটু বেশি। তবে জনজীবনে দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের কাজ চলছে। লোড বেয়ারিং কম, বড় বড় রাস্তাগুলি সেগুলি আমাদের কিছু রাস্তা ক্ষতি হয়েছে। এগুলি আমরা একটা প্ল্যানিংয়ের মাধ্যমে নতুনভাবে রাস্তা করার জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি, যাতে আমাদের ক্যাপাসিটির রাস্তা বাড়ানোর জন্য। গত কয়েকদিনের বৃষ্টিতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা চাইলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তে এখন চাপের মুখে রয়েছে রুনির পরিবার। তাদের অভিযোগ, র্যাবের কর্মকর্তা তাদের রীতিমতো মানসিক নির্যাতন চালাচ্ছে। আর র্যাব এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা তদন্তের প্রয়োজনে যখন যাকে প্রয়োজন র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিন্তু এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের ক্ষেত্রেই শুধু ব্যতিক্রম। রিপোর্ট হারুনুর রশিদের। আমরা কোনো ক্লিয়ার অ্যানসার পাই না। রুনির ভাই নওশের রোমান আর মা নুরুন্নাহার মির্জা র্যাবের আচরণে রীতিমতো বিপর্যস্ত। অভিযোগ, সাম্প্রতিক সময়ে তাদের বারবার র্যাব সদর দপ্তরে ডেকে নিয়ে একই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে লাশ একভাবে ছিল, হয়তো আমি কি অনুরণ করে দিছি, এই জিনিসগুলো তারা কোশ্চেন করে। মানে আসলে এতক্ষণ বসে থাকে একই জিনিস বারবার বলতে বলতে আসলে এটা একদম আসলে এক ধরনের মানসিক নির্যাতনের মতোই। তারপরে আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি কি লাখটাকে ধরা নেই? আমি তো লাখটাকে ধরবো, লাখ মরে গেছে, আর কি ধরবো? তা আপনি কেন 1 লাখ না গেলেন? আপনার ছেলেকে আমি তো ঘুমাচ্ছে, আমি যাই আগে দেখি। মেয়ে যখন ফোন করছে, আমি আর কার কথা শুনি নাই, আমি চলে গেছি। জিজ্ঞাসাবাদের নামে কখনো কখনো তাদের সঙ্গে রূঢ় আচরণও করা হচ্ছে। তারা এই ধরনের কোশ্চেন আসলে করে, যেটাকে আসলে মনে হয় না যে আমি বাদী বা সাক্ষী হিসেবে গেছি। মনে হচ্ছে যে আমাকে সে রীতিমতো করতেছে, মানে দোষী হিসেবেই ঘোষণা করতেছে। আর বিপরীত চিত্র দেখুন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলতে র্যাব তার অফিসে যায়। সেখানে তার সঙ্গে র্যাবের আচরণ ছিল বন্ধুত্বপূর্ণ, আর তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। মাহফুজুর রহমানের সাথে কথা বলতে তারা এটিএনে যায়। আমার মা তো তার মেয়ে হারে কোনো দোষ করে ফেলে নাই যে তাকে যেতে হবে। যে প্রথমে আমার আম্মুকে খুন করে, তারপরে দুটা গুন্ডা তার বাবাকে মারে। অথচ 30 মে লন্ডনে মাহফুজুর রহমানের এ ধরনের বক্তব্যের পর সবার আগে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ জরুরি বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী। উনি নিজেই বলছেন উনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য উনি জানেন, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দিয়েছেন। তিনি নিজে বলছেন যে র্যাব এবং পুলিশকে উনি দিয়েছেন, তারা কেন এটা বের করছে না? অবশ্যই উচিত তাকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যগুলো জানা। তবে র্যাবের দাবি, রুনির পরিবারের সঙ্গে খারাপ আচরণের কোনো ঘটনা ঘটেনি। তারা প্রয়োজনে যে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এটা সঠিক না, এটা সঠিক না, একদম সঠিক না, এটা একদম সঠিক না। আমরা প্রফেশনাল ওয়েতেই আমাদের তদন্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছি। র্যাব এবং ডিবি তাকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়েছে, আপনারা আসলে বিষয়টাকে ঘোলাটে করেছেন, এটা মাহফুজুর রহমান সাহেব স্ট্রেট বলেছি। আপনার মন্তব্য? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা তদন্তকারী হিসাবে আমরা আমাদের যে পরিকল্পনা আছে সেভাবে কাজ করছি। র্যাব জানায়, তারা শিশু মনোবিশেষজ্ঞের সহায়তায় কাউন্সিলিংয়ের মাধ্যমে সাগর রুনির শিশুপুত্র মেঘের কাছ থেকেও তথ্য নেয়ার চেষ্টা করছেন, কারণ মেঘই হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী। হারুনুর রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের মহিলা সিনেটররা। কংগ্রেসের 17 জন মহিলা সিনেটরদের সবাই একসাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান।
চিঠিতে বাংলাদেশের নারী উন্নয়নে শেখ হাসিনার অঙ্গীকার প্রশংসনীয় উল্লেখ করে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের স্থিতিশীলতার জন্য নেয়া যে কোনো উদ্যোগে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমানে গ্রামীণ ব্যাংকে কোনো ব্যবস্থাপনা পরিচালক না থাকায় মহিলা কংগ্রেস সিনেটররা উদ্বেগও প্রকাশ করেছেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের স্বার্থে ব্যবস্থাপনা পরিচালক পদে শিগগিরই একজন গ্রহণযোগ্য ব্যক্তি নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দারিদ্র্যের জন্য গরিব মানুষেরা দায়ী নয়, এর জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা। তাই কম মুনাফার মানসিকতা এবং সমাজের জন্য কল্যাণ এমন মূল মন্ত্রে সামাজিক ব্যবসার মাধ্যমে পৃথিবীতে একসময় দারিদ্র্য বলে কিছুই থাকবে না, আর তাহলেই নিজেদের জীবন সার্থক হবে বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সোশ্যাল বিজনেস ফোরাম অনুষ্ঠানে সামাজিক ব্যবসা সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। ব্যবসা কেবল অর্থ উপার্জনের জন্য নয়, এর আসল উদ্দেশ্য হবে নিজে ভালো থাকার পাশাপাশি স্বার্থহীনভাবে মানুষ এবং সমাজের জন্য কল্যাণকর কিছু করা, আর তাই হলো সামাজিক ব্যবসা। এমন ধারণার প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, টাকা জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করবে এটা হতে পারে না। তার বিশ্বাস, নতুন প্রজন্মই এই পৃথিবীকে বদলে দেবে। It became ultimately controller of your life. It took control of your life. It became an obsession in your life. It became an addiction in your life. Right now, the world is in a mess. Totally confused what this theory is all about. শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের মতে, দারিদ্র্য সম্পর্কে জানতে হলে একসময় মানুষকে জাদুঘরে গিয়ে তা জানতে হবে। সমাজ বিনির্মাণে এমন কল্পকাহিনী নিয়ে এগিয়ে গেলে একদিন তা বাস্তবায়ন হবেই, কারণ বিজ্ঞানে যা কিছু আবিষ্কার তার পেছনে ছিল কোনো না কোনো কল্পকাহিনী। When you have conventional business and social business, then there is some balance. Money making is a means, and using this money to solve problems and make other people happy, make this whole planet happy is the end. This is what I want to do. So that's why it is so critical, so essential. অনুষ্ঠানে উপস্থিত বাণিজ্যমন্ত্রী বলেন, সামাজিক ব্যবসার ধারণার উদ্ভব বাংলাদেশে হওয়ায় আমরা তার জন্য গর্বিত। Question is, in business we are supposed to do profit, but we are not supposed to do profiteering. So far I understand social business forum or social business activities are related to the business which will go for the social development by not accepting too much of profit. দেশ বিদেশের গবেষক, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি সহ প্রায় 2000 মানুষ অংশ নেয় সোশ্যাল বিজনেস ফোরামে। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তত্ত্বাবধায়ক সরকার পুনরায় বহাল করতে নতুন করে গণভোটের প্রয়োজন নেই বললেন মির্জা ফখরুল। চীনে জ্বালানি তেলবাহী লরির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত কমপক্ষে 20। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন জনদাবি, এটা পুনরায় বহাল করতে নতুন করে গণভোটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। একই সাথে তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল আওয়ামী লীগের কোনো নির্বাচনী ম্যান্ডেটে ছিল না। সুস্মিতা আনোয়ারকে সঙ্গে নিয়ে তাপসী রাবেয়ার রিপোর্ট। বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের কারামুক্তি উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দলের উপর নির্যাতন করে আন্দোলন স্তব্ধ করতে পারবে না। আমাদের কথা খুব স্পষ্ট ভাই, আমরা খুব স্পষ্ট করে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি জনগণ গ্রহণ করে নিয়েছিল, এখানে কোনো দ্বিমত ছিল না। আওয়ামী লীগের কোনো ম্যান্ডেট ছিল না, নির্বাচনের পূর্বে তারা ইলেকশন ম্যানিফেস্টোতে তারা এই কথা বলেনি। সুতরাং এটার প্রশ্নই ওঠে না। এখন গোটা জাতি চায় যে তারাই এটাকে পরিবর্তন করবে, সংবিধানে সংশোধনী আনবে। মহাজোট সরকার নির্বাচনী ওয়াদা পূরণ না করে 2021 সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। যে সরকারের উচিত হবে এবং শুভবুদ্ধির যদি উদয় হয় তাহলে এই গণদাবিকে মেনে নিয়ে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে, এই ঘোষণা দেওয়া
অবিলম্বে তাদের প্রয়োজন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য। চট্টগ্রামে পাহাড় ধসের জন্য সরকারের বিভিন্ন মহলের পাহাড় কাটা সহ পরিবেশ বিপর্যয়ের কাজে জড়িত থাকার অভিযোগও করেন তিনি। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। আসন্ন রমজানকে ঘিরে চলতি মাসের শুরু থেকে সয়াবিন তেলের লিটার প্রতি দাম বেড়েছে 2 টাকা। খুচরা বিক্রেতাদের দাবি, সরকারিভাবে তাদের উপর দোষ চাপানো হলেও তারা জিম্মি কোম্পানির কাছে। তেল আমদানি ও বাজারজাতকারীদের মতে রমজান উপলক্ষে তেলের দাম বাড়েনি, আগে আমদানি করা তেলের দাম বেশি ছিল। ট্যারিফ কমিশনের মতে চাহিদার চেয়েও বেশি আমদানি ও মজুদ রয়েছে, তাই দাম বাড়ানোর সুযোগ নেই। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাতির ফারুকির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। রমজান আসতে এখনো অনেক দিন বাকি থাকলেও ভোজ্য তেলের দাম বেড়েছে চলতি মাসের শুরু থেকে। খুচরা বিক্রেতাদের দাবি, সরকারিভাবে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করা হলেও তেল কোম্পানির কাছে বন্দী তারা। প্রফিটটা খুব কম, যার কারণে দোকানদার এখন তেল বিক্রি, আমার কথাই বলি, আমি তেল বিক্রি করতেছি না। তেলের গায়ে রেট দেওয়া আছে 660 টাকা, 70 টাকা, কিনা পড়তেছে 650 টাকা। কত ছিল আপনার 650 থেকে 2 টাকা লিটার বাড়াইছে। রূপচাঁদা বাড়াইলে তীর বাড়াই যায়, তীর বাড়াইলে লোকাল কোম্পানিগুলো বাড়ায়। আমরা যখন বাজেটে দেখছি তেলের দাম কম, এখন তেলের দাম কেন বাড়তে? তাদের এমন অভিযোগ অস্বীকার করলেন তেল আমদানি ও বাজারজাতকারী কোম্পানিগুলো। তাদের মতে বিশ্ববাজারে তেলের দাম এখন কমলেও বর্তমান বাজারজাত করা তেল আগেই আমদানি করা। আমাদের ক্রুড সয়াবিন অয়েলটা আসে হচ্ছে আর্জেন্টিনা থেকে, এবং সয়াবিন অয়েল আমরা যখন এলসি খুলি তারপরে সেই তেল ভয়েস টাইম হচ্ছে মিনিমাম 45 to 50 ডেজ। তারপরে চিটাগাঙে বন্ডেড ট্যাঙ্কে আসে, সেখান থেকে আবার আমাদের ফ্যাক্টরিতে আসে, রিফাইন হয়ে বাজারে যেতে মোটামুটি প্রায় 60 থেকে 70 দিনের একটা লিড টাইম থাকে। এখন আমাদের দেশে এখন যে তেলগুলো এসেছে সেই তেলগুলা প্রায় 3 মাস আগে এলসি খোলা, তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল না। অন্যদিকে বাজার নিয়ন্ত্রক সংস্থা ট্যারিফ কমিশনের মতে রমজানকে ঘিরে তেলের দাম বাড়ার সুযোগ নেই, কারণ চাহিদার তুলনায় তেলের মজুদ বেশি রয়েছে। তেলের তো ক্রাইসিস না, তেলের বরং আমি মনে করি তেল তো আরো বেশি বেঁচে থাকবে, কারণ এখন ওয়ার্ল্ড প্রাইস আস্তে আস্তে কমের দিকে। মে মাসে এবং জুনের শুরুতে যারা এলসি করেছে এটা তো এসে পড়বে, এই রমজানের আগেই সেগুলো এসে পড়বে। এগুলো হবে লিটল বিট লোয়ার প্রাইস, এবং রমজানে আমি আশা করি তেলের দাম কমবে। তার মতে বাংলাদেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় 13 লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় 85,000 মেট্রিক টন, আর আমদানি করা হয় 12 লাখ মেট্রিক টন। মাহাতির ফারুকি, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজন করা হয়েছে ফল উৎসব ও বর্ষা গানের। এই উৎসবে যোগ দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তারা সঙ্গে নিয়ে আসেন পরিবার পরিজনদেরও। প্রতি বছরের মতো এবারও এই আয়োজনে বর্ষার ফলগুলো প্রাধান্য পায়। পরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সেরা রাঁধুনি 1418 প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সেরা 3 রাঁধুনি ফেরদৌস জামান পাবন, হুমায়রা রায়হান খান ও জুবাইদা বেগমকে পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ফেরজানা শাকিল, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা। বিজয়ীদের পুরস্কার হিসেবে চেক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। চীনে জ্বালানি তেলবাহী একটি লরির সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে 20 শ্রমিক, আহত হয়েছে অন্তত 14 জন। দক্ষিণাঞ্চলীয় গুয়াংজু শহরে একটি সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। এ সময় দ্রুত তেল ছড়িয়ে পড়লে সেতুর নিচের একটি সমিলেও আগুন ধরে যায়। এছাড়া পুড়ে যায় সেতুর উপরে থাকা বেশ কয়েকটি গাড়িও। নিহতদের অধিকাংশই সমিলটির শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মারিও বালোতেল্লির জোড়া গোলে আবারও জার্মানদের পেছনে ফেলে ফাইনালে উঠেছে ইতালি। 1 জুলাই ফাইনালে স্পেনের মুখোমুখি হবে প্রাণোদল্লি যায় ইতালি। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বন্যা পরিস্থিতির অবনতি, পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় চরম দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। চট্টগ্রাম মহানগরীর প্রায় সব রাস্তায় ক্ষতিগ্রস্ত। সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তে চাপের মুখে রুনির পরিবার, র্যাবের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ, অস্বীকার র্যাব কর্মকর্তার।
গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মার্কিন মহিলা সিনেটরদের চিঠি। সামাজিক ব্যবসার মাধ্যমে পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকবে না, ডক্টর ইউনূস। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া 21-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD ওয়েবসাইটে। পরে সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।